নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চ্যাটার্জি। আমি আজকে তোমাদের তিনটে ঘটনা বলার চেষ্টা করব, যদি সময় হয় তো। না হলে দুটো ঘটনা অবশ্যই আমি বলবো। একটা আমার দিদির বাড়ির ঘটনা, আর একটা প্রথম ঘটনাটাই আমি আমার দিদির বাড়ির ঘটনা দিয়ে শুরু করব। তারপরে আমার আর এক দাদা বলেছিল তার সেই পাড়ার ঘটনা, যেটা এখনো ঘটে চলেছে, সেই ঘটনাটা দেব। আর একটা আমার নিজের কিছু ভৌতিক অভিজ্ঞতা রয়েছে, যেটা আমি প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে গিয়ে তোমার ইনভেস্টিগেশন করতে গিয়ে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, এবং মারাত্মক অভিজ্ঞতা হয়েছে, সেই মানে সেই ঘটনাটাই আমি বলবো। তা আমার দিদির বাড়ি প্রথমে ছিল হচ্ছে, আমি প্রথম গল্পটা শুরু করে দিই। তা আমি যে ঘটনাটা বলবো সেটা আমার দিদির বাড়ির ঘটনা। দিদির শ্বশুর বাড়ি হচ্ছে বেলঘড়িয়াতে, আর দিদির হাজবেন্ড হচ্ছে ব্যবসায়ী, ফুলের ব্যবসা ওদের। তা ওরা ব্যারাকপুরে জামাইবাবুর নিজস্ব দোকান রয়েছে। তা ওইখানে যেহেতু বেলঘড়িয়া থেকে ফুলের ব্যবসা বলো, ব্যবসায়ী মানুষরা দেখবে একটু রাত করে বাড়িতে ঢোকে, ঠিক আছে। তো দাদার পক্ষে জামাইবাবুর পক্ষেও যেহেতু ওইটা করা সম্ভব হচ্ছিল না, বা অনেক রাত হয়ে যাচ্ছিল, ট্রেন মিস হয়ে যাচ্ছিল, আবার কখনো ওকে একা বাইকে করে যেতে হচ্ছে, সেই কারণে তোমার দাদা ঠিক করলো, মানে জামাইবাবু ঠিক করলো যে ওই ব্যারাকপুরেই একটা জমি দেখে বাড়ি করবে। তা ব্যারাকপুরেই জমি দেখে বাড়ি করে, জায়গাটার নাম আমি বলবো না কোথায়। তা যখন বাড়ি করছে, মানে প্রায় তৈরি হয়ে গেছে, সেই সময় যখন জল ফলের জন্য না একটা ছোট মতন কুয়ো ওরা খুঁড়েছিল, এবং ওই কুয়োটা না আজও আছে, ওরা রেখেই দিয়েছে ওই কুয়োটা, মানে কোনো বন্ধ করে। তা ওই কুয়োটা থেকে জল নিতে গিয়ে ওখানে যে লেবার কাজ করছিল, তা সেই লেবারটি না পড়ে গিয়ে মারা যায়, ঠিক আছে। এবার জামাইবাবুকে খবর দেওয়া হয়, তারা আসে, এবং জামাইবাবু নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে ও শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু, যেহেতু গরিব মানুষ অত পাবেই কোথা থেকে, সেই মুর্শিদাবাদ থেকে এসছিলেন উনি কাজে। তো ওইখানে গিয়ে ও যতটা সম্ভব হয় ততটা জামাইবাবু করেছে কাজকর্ম সমস্ত কিছু। তা এবার যখন বাড়ি তৈরি হয়ে গেছে ওদের, ওরা যখন থাকতে আসছে, প্রথম খুব একটা অসুবিধা হয়নি। তা এবার বললে রাখি, দিদির বাড়িতে দিদি, জামাইবাবু আর দিদির দুই ছেলে রয়েছে। বড় ছেলে তখন কলেজে পড়ে, ছোট ছেলে স্কুলে ক্লাস 12-এ পড়ছে। আর সারাদিন যেহেতু বড় ছেলে আর ছোট ছেলে ওরা স্কুল কলেজের জন্য বাইরে থাকে, আর জামাইবাবু তো সেই ভোরবেলা উঠে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তোমার বাড়ি ঢুকতে রাত 12টা-1টা হয়ে যায়। এবার দিদিকে তো সারাদিন একা থাকতে হয় ওই বাড়িতে। তা এবার দিদি বলছে, আমার কি প্রায় 2-3 দিন বাদ থেকে আমি যখন সম্পূর্ণ একা হতে শুরু করলাম, তখন থেকে আমি ফিল করছি যে আমার চারপাশে বা আমার আশেপাশে কেউ যেন ঘুরে বেড়ায়, এবং তার অস্তিত্ব সে ভালো রকম ভাবে দিদি মানে টের পায় আর কি। সে যে ঘুরে বেড়াচ্ছে, বা একটু আওয়াজ পায়ের, কোনো মানুষের পায়ের আওয়াজ, বিভিন্ন মানুষের পায়ের আওয়াজ কিন্তু বিভিন্ন রকমের হয়, হ্যাঁ দেখবে। তা দিদি বলছে পায়ের আওয়াজ পাচ্ছি। তা দিদি অতটা পাত্তা দেয়নি, দিদির মতন কাজকর্ম করে। এবার দিদি বলছে, একদিন আমি বাথরুমে স্নান করতে গেছি, ওদের যেহেতু একদম নতুন বাড়ি, সবকিছু তো কেনা সম্ভব হয়নি। তা ওদের বাথরুমের একটা জায়গায় হোল করা রয়েছে, যেটা এক্সস্ট লাগাবে ওরা, এক্সস্ট ফ্যান। তা ও বলছে, আমি যখন সবে স্নান করব, জামা কাপড় খুলছি, হঠাৎ আমার মনে হলো ওই ইয়েটা থেকে কে দেখছে। এবার ও যখন তাকিয়েছে, তাকিয়ে ওই হোলের দিকে তাকিয়েছে, যেখানটা এক্সস্ট ফ্যান লাগানো হবে সেই দিকটা, বাইরেটা দেখছে, দুটো চোখ দেখছে ওকে।
ঠিক আছে, ও তো চিৎকার করে ওঠে, ও ভয় চিৎকার করে ওঠে এবং বলে কেড়ে কেড়ে আমাকে এরকম করছিস অসভ্যতম। দিদি ছুটে, জামা কাপড় তো এমনি পরা ছিল তখনও খোলেনি, তো দিদি ছুটে বাইরে বেরিয়ে এসে পেছনের দিকটা যায়, কিন্তু কাউকেই ও দেখতে পায় না। ঠিক আছে, এবার বলছি যে দিদিরা যে জমিটা কিনেছে তার ডান দিকে বাড়ি, বাঁ দিকে বাড়ি, পেছনে বাড়ি, সামনে বাড়ি, মানে পাড়াটা পুরো একদম জমজমাট পাড়া, যে খালি খালি বা গ্রাম্য এরিয়ায় তাই তা কিন্তু নয়, একদম প্রপার এরিয়াতে ওদের বাড়িটা। তা ও যখন এরকম কেড়ে কেড়ে করে বেরিয়ে এসছে, তো পেছনের বাড়ির ভদ্রমহিলা বলছে কি হয়েছে বৌমা, তুমি এরকম করে বেরিয়ে এসছো হন্তদন্ত হয়ে, কি হয়েছে? তখন উনি বলছেন যে তোমার দেখুন না, আমি স্নান করতে ঢুকেছি, ঠিক মনে হলো জানলার পেছনটা দিয়ে কে যেন আমাকে দেখছে ওই হোলটা দিয়ে। তো বলছে অত উঁচু হোলটা দিয়ে কে দেখবে বলো তোমাকে, আর আমাদের এখান দিয়ে পেছন দিক দিয়ে গেলে তো আমি তো এখানেই বসেছিলাম, তাহলে তো আমি দেখতে পাবো যদি কেউ বদমাইশি করে। তা এবার দিদি বলছে যে তোমার এটা তো দিদির সাথে হলো। এবার দিদি বলছে যে ওরকম যখন চোখটা দেখেছি সেই দিন থেকেই বলছে দিদি যেগুলো খাবার রান্না করছে না, দিদির হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু খাবার বেঁচে রয়েছে যা জামাইবাবু ওর দুই ছেলে কলেজ থেকে ফিরে এসে খাবে, কিন্তু পরবর্তী সময় যখন খেতে দিচ্ছে দেখছে একটা কোনো খাবার, এমনকি ভাত পর্যন্ত নেই, পুরো গায়েব। এবং দেখলে বোঝা যায় সেই চেটে পুটে আমরা খাই না, ওই ওরকম ভাবে চেটে পুটে ওই অত খাবার খাওয়া। এবার ও তো বুঝতে পারছে না, প্রায় দিনই হয়ে যাচ্ছে, প্রায় দিনই এরকম খাবার শেষ হয়ে যাচ্ছে, যা রাখছে তাই শেষ হয়ে যাচ্ছে, ফ্রিজে যা রাখছে শেষ হয়ে যাচ্ছে। তা এরকম করতে করতে না দিদিকে তখন বলছে, দেখো জামাইবাবুকে বলছে যে দেখো এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমাদের মনে হয় আবার একটু পুজো দেবো। গৃহপ্রবেশ ওরা ভালোভাবেই বড় করে ভালোভাবে পুজো আশ্রা দিয়েই ঢুকেছিল, কিন্তু তারপরে যখন এই দিদির ফিলগুলো হচ্ছে তখন দিদি বলছে যে আমার মনে হয় পুজোটা দিয়ে দিলে ভালো হয়, হয়তো পড়ে গেছে, ওর আত্মাটাই হয়তো ঘুরে বেড়াচ্ছে। তা জামাইবাবু যতই হোক, জামাইবাবু বলছে না, হ্যাঁ এরকম আবার হয় নাকি আজকালকার দুনিয়াতে, হ্যাঁ তুমি 2019-এ দাঁড়িয়ে তুমি এইসব কথা ভাবছো, ভূত প্রেত আত্মা এইসব ঘুরে বেড়ায় নাকি বলো। এরপরে দিদির তো ওরকম চলতে থাকে, দিদিকে বলছে আমি যখনই শুয়ে আছি, শুয়ে মনে হয় কেউ এই ঘর থেকে ওই ঘরে চলে যাচ্ছে, ডাইনিং এ হাঁটা চলা করছে, ফ্রিজ হঠাৎ করে ফ্রিজ খোলার আওয়াজ পেলাম, গিয়ে দৌড়ে আস্তে আস্তে দেখি শুধু ফ্রিজটাই খোলা রয়েছে, অন্যগুলো শুধু ফ্রিজটা খোলা রয়েছে। তা আমি তো নিশ্চয়ই ফ্রিজ খোলা রেখে আর শুতে যাব না। তা তখন দিদি তখন বলছে যে জানিস তো আমার না প্রায় মনে হতো, এবং সন্ধে আর পুজো দেওয়ার সময় না সবচেয়ে বেশি ফিল হতো, আমি যখনই সন্ধে দিচ্ছি বা দুপুরবেলা সন্ধেবেলা ঠাকুরকে খেতে দেওয়া, পুজো করা এইসব যখনই করছি, তখন মনে হচ্ছে সে যেন আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ক্ষিপ্ত মানে কি, হ্যাঁ সে বাসনপত্র এইখান থেকে ওইখানে ছুড়ে দিচ্ছে। বলছে একদিন আমি পুজো করতে বসেছি স্নান ফান করে, সবে বজরং হনুমান চালিসা পাঠ করতে বসেছি, বলছে এত বড় আমাদের 10 লিটারের প্রেসার কুকার একদম আমার গায়ে এসে পিঠের এইখানটা দামাস করে কে ছুঁড়ে ফেললো। তাছাড়া বাসনপত্র এদিক ওদিক পড়ে যাচ্ছে, দুমাদুম দরজায় যেন বাইরের যে দরজাটা রয়েছে মেন দরজা, ওই দরজায় দমাদম করে লাথি মারছে, এরকম পুজোর সময় এরকম দেখবে। তা দিদি তো দিদির মতন যেভাবে হোক চালাচ্ছে, এবং আশেপাশে পাড়ার লোককেও বলেছে দেখো এরকম এরকম ব্যাপার বা ইয়ে হয়েছে, তা এরকম কেন হচ্ছে বলো তো। তো ওরাও কিছু বলতে পারেনি, তখন বলছে যে তোমরা বরঞ্চ ভালো করে পুজো দিয়ে দাও, পুজো দিলে তোমার মনে হয় কিছু ইয়ে হবে, তোমার কিছুটা প্রবলেম সলভ হতে পারে পুজো দিলে। তা ও পুজো দেয়, কিন্তু ভালো করে
বড় করে পুজো দেয়া হয়, কিন্তু তাতেও কোনো সেই লক্ষণ থামার নেই। এরপর একদিন জামাইবাবু একটা বিয়ে বাড়ির ফুলের অর্ডার ছিল, সেই বিয়ে বাড়ির ফুলের অর্ডার দিতে গিয়ে হ্যাঁ দেখছে যে তোমার ফুলের অর্ডার ছিল, ফুলের অর্ডার আনতে ফুলের অর্ডার করে এসে ফুল ফুল সাজিয়ে আস্তে আস্তে প্রায় অনেকটা রাত হয়ে গেছে। তখন প্রায় 1:15 বাজে। জামাইবাবু বলছে আমাদের ওইখানটা না সামনে ওই বাড়ির সামনেটা অনেকটা জায়গা রয়েছে, ওই জায়গার সামনে তোমার একটা দুটো সুপুরি গাছ পরপর লাগানো রয়েছে, মানে যখন ওরা জমি করেছিল তখন থেকে ওইটা ছিল, তো ওরা আর কাটেনি। তো বলছে জামাইবাবু বলছে আমি যখন ওই জায়গা থেকে আসছি, মানে যখন গেট খুলে রাস্তা দিয়ে এসছি, গলির ভেতর ঢুকেছি, গলির ভেতর ঢুকে প্রথমে ওই বেশি দূর না, গলি থেকে হয়তো 4টে বাড়ির পরই হচ্ছে দিদির বাড়িটা, তা রাস্তা থেকেই দেখা যায়। তো ও বলছে রাস্তা থেকে আমি দেখছি সুপুরি গাছের ইয়েতে না কার একটা ছায়া পড়েছে, শুধু ছায়া, কোনো মানুষ বা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা লম্বা ছায়া পড়ছে। অত লম্বা একটা ছায়া কোত্থেকে আসবে, মাথায় স্ট্রাইক হচ্ছে হয়তো। তারপরে ওর জামাইবাবু বলছে জানিস তো আমার মাথায় মনে হচ্ছে যে না হয়তো কোনো কেউ ছাদে উঠেছে, সেই লাইটটা ওখানে গিয়ে পড়ছে। এবার জামাইবাবু তো ঢুকেছে, ঢুকে দাদাই বলি ওকে, আমি যেহেতু জামাইবাবু বলতে মানে আমি যেহেতু করি সেহেতু দাদাই বলছি। তো দাদা বলছে যে আমি যখন জানিস তো ঢুকেছি ঠিক সেই সময় হ্যাঁ বলছে ছায়াটা না উপর অত লম্বা ছিল, তো তোমার সুপুরি গাছের আস্তে আস্তে না ছায়াটা নিচু হচ্ছে। হ্যাঁ আমি না ওখানে দাঁড়িয়ে ভাবছি যে কি হলো, এরকম হচ্ছে কেন। এবার দেখছি ছায়াটা ছোট হতে হতে হ্যাঁ এতটাই ছোট হয়ে গেছে, একদম বাচ্চা মানুষের সাইজের কাছে এসে না এরকম 2 হাত বাড়িয়ে ওর গলাটা টিপতে যাচ্ছে জামাইবাবুর। আর আমার জামাইবাবু হচ্ছে চ্যাটার্জি, ওরাও তো ব্রাহ্মণ পৈতে রয়েছে। ও ওই পৈতে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে ও যখন দেখছে আর প্রায় 1.5 হাত দূরে, ও চিৎকার দিয়ে জামাইবাবু আমার অজ্ঞান হয়ে পড়ে যায়। তা জামাইবাবু যখন অজ্ঞান হয়ে যায় তখন তোমার হচ্ছে দিদি ওর চিৎকার শুনে বাইরে আসে, বাইরে এসে দিদি দেখে ওরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ওরা 3 জনে মিলে ধরাধরি করে ঘরে নিয়ে যায়, ওকে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর দিদি যখন জামাইবাবুকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছিল, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে, তখন জামাইবাবু এই ঘটনাটা বলে আর কি দিদিদের, যে আমি এই দেখেছি ঠিক 1 হাত দূরে আমার গলাটা টিপতে আসছে এরকম ভঙ্গি করে, আপনারা তারপরে আর আমার কিছু মনে নেই। তখন দিদি বলছে দেখলে তো, বিশ্বাস হলো তো, আমি যে কথাগুলো বলতাম তোমাকে সেই কথাগুলো তুমি তো বিশ্বাস করতে না, হ্যাঁ তুমি কিছুই করতে না, তাহলে বলো দেখেছো তো, তার মানে এই বাড়িতে কিছু না কিছু একটা প্রবলেম রয়েছে, আমাদের সেটাই করতে হবে। এর প্রবলেম তো এইভাবে চলতে পারে না, একটা এত কষ্টের বাড়ি ওর নিজের পায়ে দাঁড়িয়ে থেকে নিজের করেছে, ওটা বিক্রি বাট্টা করে দিয়ে তো অন্য কোথাও চলে যেতে পারে না। তা এইসব কথাবার্তা হচ্ছে। তা তারপরের দিন যে যার মতন, দিদির বড় ছেলে কিন্তু খুব একটা টের পায়নি, হ্যাঁ দিদির ছোট ছেলে আর জামাইবাবুই যা টেরটা পেয়েছে। এবার তারপরের দিন জামাইবাবু কাজে চলে গেছে, দিদি চলে গেছে হচ্ছে তোমার দিদি এসছে আমাদের বাড়িতে, আর তোমার দিদির যে বড় ছেলে ছিল সে গেছে হচ্ছে কলেজে। এবার দিদির ছোট ছেলের যেহেতু টেস্ট পরীক্ষা ছিল, সেহেতু তোমার টেস্ট পরীক্ষা যেহেতু ছিল সেহেতু ও বাড়িতে থেকেই পড়াশোনা করবে ঠিক করে, ঠিক আছে। এবার দুপুর বেলা হয়েছে, এবার বাড়িতে তো পুজো দেবে যখন, ও তখন সামনের যে ওদের জবা গাছ আছে, আরো ছোট ছোট দিদি ফুল গাছ লাগিয়েছিল, যেহেতু অনেকটা জায়গা ওদের, সেহেতু ফুল গাছ লাগিয়েছে, ওখান থেকে ফুল তুলে
ও পুজো দেবে, ঠিক আছে, ও পুজো দেবে বলে আসে। এরপরে ও বলছে যে আমি যখন দিদির যে ছোট ছেলে তার জবানবন্দিতে আমি বলি যে দিদির ছোট ছেলে বলছে আমি যখন আসি তখন আমার ঠিক মনে হচ্ছে পেছনে যখন জবা ফুল তুলে আর একটা ফুল তুলতে যাব তখন ঠিক মনে হচ্ছে আমার যেন পেছনের গেঞ্জিটাকে জোর করে টেনে রেখেছে, ঠিক আছে, আমি যত এগোতে যাচ্ছি তত আমাকে যেন পেছনে খিঁচছে, তত আমার পেছন ধরে রেখেছে, ঠিক আছে। এবার তো ও না যথারীতি ও তো আগে জেনেছে এই ব্যাপারগুলোতে, ও বাবার ক্ষেত্রেও দেখেছে, ওর মায়ের কাছেও শুনেছে, তা ওর মাথায় ওই স্ট্রাইক করে যে আমাকে কে ধরে রেখেছে। ও চিৎকার করতে থাকে আর পেছনে এরকম এরকম করে হাচ্চার 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 করে পেছনে এরকম করে করতে থাকে। ও যে টার্ন করে ঘুরবে পেছনের দিকে সেটাও ঘুরতে পারছে না, মানে এতটাই ও মানে জোরে ধরে রেখেছে। ও যখন চিৎকার করছে গেড়ে ছাড় রে, পেছন থেকে এরকম করিস না, করিস না, ছাড় ছাড় আমাকে ছাড় আমাকে ছাড়, এইসব বলছে। তখন ও বলছে যে আমার এই চিৎকার শুনে আমাদের পাশের বাড়ির এক দিদা ছিল, ওই দিদা বেরিয়ে আসে, বেরিয়ে এসে ছোট ছেলেকে বলছে কিরে কি হয়েছে, তুই এরকম করছিস কেন? এবার দিদা বলছে আমি যখন বেরিয়েছি তখন আমি দেখি ওর ছোট ছেলে কার সাথে এরকম এরকম করে মারপিট করছে আর চিল্লাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে, কে এরকম করছিস বদমাইশি, হ্যাঁ আমাকে টেনে ধরেছিস। এবার দিদা তো কিছুটা জেনেছিল ওর মা মানে দিদির কাছ থেকে, তো দিদা কি করে, দিদা না ওই একটা ওদের লক্ষ্মীর ঘট পাতা আছে, ওই লক্ষ্মীর ঘটের জল আর গঙ্গা জল এনে না ওর গায়ে ছুঁড়ে মারে। এবার ছুঁড়ে মারতেই তখন ওই বলছে আমার যে পেছনের চেনের ধরেছিল, যখনই দিদা ওই বাইরে থেকে বেরিয়ে এসে আমার গায়ে চেটায় ঠিক হালকা হয়ে গেল, হালকা হয়ে গেল। এবং বিশ্বাস করবে না ওইটা দেয়ার ছেড়ে তো দিল, কিন্তু বিশ্বাস করবে না, হ্যাঁ এমন আমার পিঠে কেউ মারলো, পুরো 5 আঙুলের, আমার দিদিরা প্রত্যেকেই খুব ফর্সা, ঠিক আছে, তা দিদির ছেলের 5 আঙুলের দাগ পড়ে গেল পিঠে। বলছে ওরে বাবা গো, দিদাকে বলছে আমার জ্বলে গেল জ্বলে গেল। দিদা তখন বলছে এই শোন তোকে আর থাকতে হবে না, তুই আমার বাড়িতে চ, তোর যখন মা বা দাদা আসবে তখন আবার তুই আসিস। দিদা তো এবার নিয়ে যায়, দিদা নিয়ে গিয়ে ওকে একটু ওই লঙ্কা পোড়া দিয়ে ঝাড়িয়ে ফাড়িয়ে দেয়, তাতে কি আর হয়। এরপর দিদি যখন এসছে, দিদি এসে দেখছে বাইরে থেকে তালা মারা। এবার বলি দিদা যখন ওকে নিয়ে যায় বলে তুই তালাটা মার, আমি দাঁড়িয়ে আছি, দিদা নিয়ে গেছে ওদের বাড়িতে। দিদার তখন দিদি এসে দেখছে যে তালা মারা রয়েছে বাড়িটা, কি তখন দিদি ওকে ফোন করেছে যে কোথায় তুই, তখনও বলছে আমি তো দিদাদের বাড়িতে বসে রয়েছি। এবার দিদার বাড়িতে যায়, দিদার বাড়িতে গিয়ে সমস্ত কথা জানতে পারে যে এই ব্যাপার হয়েছিল, ও ভয় পাওয়ার জন্য আমি এখানে নিয়ে আসি। দিদা বলে আমার চেনাশোনা ভালো পুরোহিত আছে, হয়তো যে ওই লেবারটা পড়ে গেছিল তারই আত্মা হয়তো মুক্তি পায়নি বলে এরকম করছে। তা ও তখন বলল, দিদি বলছে আচ্ছা তাহলে একটা বাড়িতে যাগযজ্ঞ করুক। তো বলছে উনি তান্ত্রিকও রয়েছেন, তা ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়, কন্ট্যাক্ট করার পর উনি আসেন। উনি আসার পর বলছে দিদি বলছে সারা বাড়ি পুরো তছনছ করে দিয়েছে, খাট ওলট পালট করে দিয়েছে, ডাইনিং টেবিল ফেলে দিয়েছে, ফ্রিজ ফেলে দিয়েছে, মানে যত বাসন কোসন জামা কাপড় মানে পুরো বাড়ি তছনছ করে রেখে দিয়েছে, কাঁচ ভেঙে দিয়েছে, জানলার কাঁচ ভাঙা ভাঙা এরকম। তা ওই লোকটা এসে, ওই পুরোহিত বা তান্ত্রিক যাই বলো না কেন, সে এসে পুজো ভালো করে যাগযজ্ঞ করে এবং তাদের যে লেবারটি মারা গেছে তাদের বাড়ির লোককেও তারা আসতে বলে এবং ওখানে কিছু রিচুয়ালস করে এবং তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে এবং মুক্তি পায়।
মুক্তি পাওয়ার পর কিন্তু আর কোনো প্রবলেম হয়নি ওই বাড়িতে। কিন্তু দিদির ছোট ছেলে না অসম্ভব রকমের ভয় পেয়ে যায় আর কি। কেন ভয় পেয়ে যায়? সে যেহেতু ওরকম পেয়ে যায়, ছোট মানুষ ছিল, তা সেই তার মনে হয়তো এফেক্ট পড়েছিল সেই কারণে। তা ওই দিদা বলছে এমন হয়েছে যে ও দিনের বেলাতে বাড়ি থাকলে বাথরুমে গেলে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। ও বাথরুম থেকে কথা বলবে, আমাকে এখানে সাড়া দিতে হবে, না হলে কান্না মানে বাইরে আর মানে ভেতর থেকে চলে আসবে, চলে এসে তোমার বলবে না তোমাকে দাঁড়াতে বলেছিলাম কেন দাঁড়াওনি। ও এতটা ইয়ে করে। এই দেখে না ও পাশের বাড়ির দিদা বলছে ও যখন এত ভয় পায় তা কোনো কথা নেই, ওর জন্মদিনের দিন ওর জন্মদিনের দিন ওকে না একটা ছোট্ট গোপাল ওই দিদা উপহার দেয়। বলে এই গপুকে তুই রাখ, এই গপুকে রাখলে গপু সোনাকে রাখ, তোর যদি কাছে থাকে এই গপু সোনাই তোকে রক্ষা করবে। এবং বিশ্বাস করবে না, গপু এত ভালো গপু ভাই আমাদের। হ্যাঁ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে গপু ভাই আমাদের কিন্তু হেল্প করে। প্রচন্ড জাগ্রত গপু ওখানে, ঠিক আছে গপু ভাই। তা গপু ভাই আসার পর ওর অনেকটা চেঞ্জ হয় এবং ওর ওই যে ভয় লাগা যেটা থাকে সেটা কিন্তু একদমই কমে যায়। তা এই হচ্ছে আমার দিদির বাড়ির ঘটনা। আমি সেকেন্ড ঘটনাটা চলে যাই। এবার সেকেন্ড ঘটনাটা হচ্ছে ইউপির। হ্যাঁ, ইউপির কাহিনী। এই ঘটনাটা আমাকে বলেছিল হচ্ছে আমাদেরই এক পরিচিত অক্ষয় নাম ছেলেটির, বা অক্ষয়, যাই হোক অক্ষয় বা অক্ষয় যাই বলি না কেন, তা অক্ষয়দার যেখানে প্রথমে ভাড়া থাকতো ইউপিতে সেইখানকার ঘটনা। এবং এই ঘটনাটা আজও অবধি চলে আসছে। ঘটনাটা 1998-99 সালের ঘটনা, ঠিক আছে, বেশ পুরনো। তখন অক্ষয় দা ক্লাস 9-10-এ পড়তো, ঠিক আছে। এবার অক্ষয় দা যে জায়গায় ভাড়া থাকতো ইউপিতে, তার একদম সামনেই একটা বিশাল বড় মাঠ নিয়ে একটা বাড়ি ছিল। মানে বেশ বড় মাঠ নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে একটা বাড়ি ছিল। তা ওই বাড়ির যে ওই জমির বা বাড়ির যে মালিক ছিল সে বিদেশে থাকতো বলে এই বাড়িটা একজনকে, একটা ফ্যামিলিকে ভাড়া দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার ভাড়া দিয়ে দিয়েছে, বাড়িতে থাকে হচ্ছে লোকটির স্ত্রী, লোকটির মা, লোকটির বউ আর লোকটির নিচে। তাদের কোনো সন্তান হয়নি, কারণ তারা খুব বেশি মানে খুব পুরনো বিবাহিত লাইফ কাটিয়েছে তা নয়, নতুনই একদম নবদম্পতি বলা যায়। তা লোকটা না ভালো জায়গায় চাকরি করত। তা হঠাৎ করে লোকটার কোনো কারণে ওই মানে লক আউট হয়ে যায় কারখানাটা, ঠিক আছে। কারখানাটা লক আউট হয়ে যেতে এবার কিভাবে চালাবে এইসব ভাবতে ভাবতেই না ও নেশার চক্করে পড়ে যায়। প্রচন্ড মদের নেশা শুরু করে, বউকে মারধর শুরু করে, টাকা পয়সা না পেলে মাকেও মারতে ছাড়ে না, এই করতে থাকে, ঠিক আছে। এর বলে রাখি, যে মেয়েটিকে বিয়ে করেছিল এবং যে ফ্যামিলিটি ছিল, যে মেয়েটিকে বিয়ে করেছিল সেই মেয়েটি ছিল হিন্দু এবং যে ছেলেটির ফ্যামিলি ছিল তারা ছিল মুসলমান। তা মেয়েটির বাড়ি থেকে যেহেতু এখনো অবধি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের একটা ব্যাপার আছে, তা সেহেতু তখনকার দিনে তো আরো বেশি ছিল হিন্দু মুসলমানের। যেহেতু তার বাড়ি থেকে মানছিল না, সেহেতু তার যেহেতু মানছিল না লোকটার সাথে সেই মেয়েটি পালিয়ে আসে এবং বিয়ে ফিয়ে করে ভালোভাবে থাকে। কিন্তু ওই লক আউট হয়ে যাওয়ার পর কারখানা, লোকটি ওই মদের নেশা করতে থাকে। একদিন বলছে যে ওদের বাড়িতে না প্রথম খুব যে চিৎকারের আওয়াজ কেউ পেয়েছে বা ঝগড়াঝাটির আওয়াজ কেউ পেয়েছে তা কিন্তু নয়। হ্যাঁ, তা কিন্তু নয়। হঠাৎ কিছুদিন ওই কারখানা লক আউট হয়ে যাওয়ার পর থেকে বা উনি নেশা করে আসার ফলে প্রচন্ড চিৎকার চেঁচামেচি, অশ্রাব্য গালাগালি, মারধর এইসব করা শুরু হয়।
ঠিক আছে। তা একবার হোলি, তখন হোলির টাইমে সরি, দাদা বলছে, অক্ষয়দা বলছে যে আমাদের ওখানে তো তোরা জানিস ইউপির হোলি খুব বিখ্যাত। তা আমরা হোলি ফলি খেলে দুপুর বেলা ভালো মন্দ খেয়ে দিয়ে শুয়ে আছি, হঠাৎ করে সামনের বাড়ির থেকে চিৎকার। তার আগে কিন্তু ঝগড়া হচ্ছিল, ওরা কিন্তু আওয়াজটা পাচ্ছিল যে ঝগড়া হচ্ছে। তারপরেই হচ্ছে অনেক মানুষের গলার আওয়াজ, চিৎকার। এবার ও তখন বলছে, অক্ষয়দা বলছে যে আমি ভাবছি যে ওই বাড়িতে তোমার ও তখন ভাবছে ওর মাথায় তো হোলি রয়েছে, ও তো তখন আর উল্টো পাল্টা কিছু ভাববে না। তা ও তখন বলছে ওই দেখ আমার বন্ধুরা হোলি খেলতে, আবার বিকেলবেলা হোলি খেলতে নেমেছে আর আমাকে ডাকেনি। ও তখন ওই ভেবে ঘুম থেকে তড়াক করে লাফ মেরে উঠে বারান্দায় গিয়ে দেখছে ওই সামনের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির একটা অংশ থেকে দাও দাও করে ধোঁয়া বেরোচ্ছে, আর লোকজন চিৎকার করছে যে কি করে বাঁচাবে, ইয়ে করবে, পুরো জ্বলে গেছে এরকম। তা ও যখন দেখেছে ও তো দৌড়ে গেছে, ওকে অনেকেই বারণ করেছে, ও আর শোনেনি, লুকিয়ে লুকিয়ে ও জানলার কাছে গেছে কোনো ক্রমে, ভিড় ভাট্টা ছাড়িয়ে গিয়ে দেখছে ওই যে মহিলাটি ছিল, মানে বউটা ছিল, ওই বউটা একদম তোমার গায়ে আগুন দিয়েছে, এবং শুধু বউটার মানে 98% জ্বলে গেছে, মানে সে প্রায় মৃত্যুই। কিন্তু তার স্বামী বা তার যে শাশুড়ি কেউ ছিল না, ঠিক আছে, কেউ ছিল না। অ্যাকচুয়ালি পরবর্তীকালে কেউ ছিল না, তারা তো পালিয়ে যায়, এবং পরবর্তীকালে কিন্তু ওই লোক আর ওই যে মহিলা ছিল প্রথমে ভয়ে পালিয়ে গেলেও পরবর্তীকালে কিন্তু পুলিশের কাছে জবানবন্দি দেয় ওরা, যে আমাকে ও বলছে যে ওই লোকটি পরে পুলিশের কাছে নাকি জানা যায় যে লোকটি নাকি বলেছে যে আমি ওকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলিনি, ও নিজেই আগুনটা প্রথমে আমাকে দিব্যি দিচ্ছিল, আমি দিব্যিটা খেলাম, খাওয়ার পর ওর যে জ্বলন্ত ইয়েটা ছিল, মানে আগুনটা জ্বালিয়ে বলছিল গায়ে আগুন দেবে, তা ওই ইয়েটা না, ওই শিখাটা ও না নিবিয়ে এরকম করে মাটিতে ফেলে দেয়, হয়তো নিচে কেরোসিন পড়েছিল, তার থেকে পুরো জ্বলে গেছে। তা ওর যখন পিএম রিপোর্টও দেয়া হয়, পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু শুধু জলারই ইয়ে ছিল, অন্য কোনো মারধরের চিহ্ন ছিল না, ঠিক আছে। এরপরে বেশ কিছুদিন তো ওই বাড়িটা বন্ধ থাকে, বন্ধ থাকার পর ওই লোকগুলো তো ওখান থেকে চলেই গেছিল, পরে পুলিশের কাছে এসে স্যারেন্ডার করে, তারপরে কি হয়েছে পাড়ার লোক জানে না, ঠিক আছে। এরপরে বহুদিন বন্ধ থাকার পর একটা ফ্যামিলিকে ওরা ভাড়া দেয়, আবার একটা ফ্যামিলি আসে, কিন্তু ওই ফ্যামিলির লোকজন এক রাতের বেশি ওই বাড়িতে টিকতে পারে। কেন? ওই বলছে যে ওরা যখন ঢুকেছে সেই দিন রাতে বলছে সারা বাড়িতে কেরোসিনের গন্ধ আর পোড়ার, মানুষের চামড়া পোড়ার যে গন্ধটা হয় সেই গন্ধটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর ছোট মেয়েটা, ওদের যে একটা বাচ্চা মেয়ে ছিল যার বয়স কিনা এই 8-10 বছর, সে খালি বলছে একটা কালো আন্টি দাঁড়িয়ে রয়েছে, কালো আন্টি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার ওরা বারবার করে দেখার চেষ্টা করছে, ওকে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ও তো ভুলতে পারছে না, বা কিছু বলছে না এটা ভুল না, দেখো আন্টিটা দাঁড়িয়ে রয়েছে, কেমন কালো কালো হয়ে গেছে আন্টিটার মুখটা, কেমন ভয় লাগছে আমার, চলে যেতে বলো না। এই করতে করতে না, হ্যাঁ, ওরা যখন বলছে যে আমি ইয়ে করতে পারছি, দেখতে পাচ্ছি, ইয়ে করতে পারছি, তো ওর মা প্রথমে বিশ্বাস না করলেও ওর মা বাবা দুজনেই যখন একসাথে পুরো জ্বলন্ত দাও দাও করে দাঁড়ানো অবস্থায় জ্বলন্ত মহিলাটাকে দেখে, ওই রাত্রির বেলা ওরা যে যা অবস্থায় ছিল ওই অবস্থা থেকে ওরা রাত্রির বেলাতেই ওই গেটে, মানে বাড়ির বাইরে বেরিয়ে আসে, এবং আশেপাশে যারা লোকজন ছিল ওদের চিৎকার চেঁচামেচি ইয়ে শুনে বাইরে বেরিয়ে এসে তখন ওরা ওদের কাহিনী জানায়। পরের দিন সকালবেলাতেই ওরা লটবহর গুছিয়ে ছেড়ে চলে যায়।
ঠিক আছে। এরপরে ওদের যে সামনের যে জায়গাটা ছিল আর কি, একটু মাঠ মতন, ওই মাঠে না বাচ্চারা খেলাধুলা করতো, কেউ ক্রিকেট খেলতো, কেউ ফুটবল খেলতো। ওরা দেখতো যে যতক্ষণ ওরা যখন চলে গেছে সেকেন্ড ফ্যামিলিটা, ওরা দেখতো কি ওই জানলার ধারে না কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছে, কিন্তু যখনই চোখ যেত তখন কিন্তু আর কাউকে দেখা পেত না। ঠিক আছে, দেখতে পেত না, দেখতে পেত না। এরপরে তখন তোমার ও তখন বলছে যে কে ওখানে দাঁড়িয়ে, এবং অনেকেই দেখেছে যে পাড়ার যারা খেলতে যেত বাচ্চা কাচ্চারা, তারা অনেকেই না জ্বলন্ত অবস্থায় তাকে দেখেছে। কেউ এমনি চামড়া পোড়া অবস্থাতে দেখেছে, কেউ পুরো জ্বলন্ত অবস্থাতে দেখেছে। ঠিক আছে, এরপরে যখন ইয়ে হয়ে যায়, সমস্ত কাজকর্ম হয়ে যায় এবং ওই বাড়িটাতে পড়েই থাকে, এবং এমন পরিস্থিতি হয় বাচ্চারা এমন কিছু দেখতে থাকে তার জন্য ওদের যে পাশের বাড়ির পাশের যে মাঠটা রয়েছে ওই মাঠেও কিন্তু কেউ খেলতে যেত না। ঠিক আছে, মানে ভয়ের চোটেই আর খেলতে যেত না। তুমি ভাবো না যে কেউ একজন যদি ওরকম দাও দাও করে, কোনো বাচ্চা দাও দাও করে জ্বলা অবস্থায় কাউকে দেখে, বা ওই তোমার চোখ মুখ পোড়া অবস্থায় যদি কাউকে দেখে, তো সেই বাচ্চা কি আর দ্বিতীয়বার খেলতে যাবে? নিশ্চয়ই খেলতে যাবে না। তারাও খেলাধুলা বন্ধ করে দেয়। ঠিক আছে, এরপরে বলছে যখন, যেহেতু বাড়িটা বলে দিই, বাড়িটা অনেকটা মানে লম্বা প্যাটার্নের ছিল, বড় বড় 3খানা ঘর, ডাইনিং, বাথরুম সবকিছুই ছিল। এবার ওরা ঠিক করে যে তোমার ওরা যে ইয়েরা ঠিক করে, যে মাকান মালিকরা ছিল বা বাড়িওয়ালারা ছিল, তারা ঠিক করে ওখানে যারা যে গরিব লেবাররা রয়েছে তাদের দিয়ে দেবে, মানে কন্ট্রাক্টে রাখবে। অনেক সময় থাকে না যে থাকার জায়গা হচ্ছে না বা বাড়ি ভাড়া করে ইয়ে থাকতে হচ্ছে, তো ওই জায়গায় থাকতে দেয়। তা বেশ কয়েকজন, প্রায় 15-16 জন মিলে ওই বাড়িতে থাকা শুরু করে। এবার বলে দিই যে ওদের না মানে তখনকার দিনে একটু বেশ পুরনো আমলের বাড়ি, তো বাথরুম টয়লেট গুলো একদম বাইরের দিকে ছিল, মানে বাড়ির বাইরে, মানে মাঠটার পাশে একদম ছিল। তা হঠাৎ করে একদিন একটা লেবার, যেটা কাহিনী হচ্ছে, লেবাররা ঘুম থেকে উঠেছে, এবার দুটো পায়খানা বাথরুম আলাদা আলাদা, মানে একটাতে স্নান করা যায়, একটাতে টয়লেট মানে পটি ফটি করার জন্য, এরকম 4টে ইয়ে ছিল। তা একজন লেবার ভোরবেলায় উঠেছে, ভোরবেলায় ওঠার পর ও তখন বলছে যে আমি দরজায় ধাক্কাচ্ছি, দরজা কেউ খুলছে না, কিন্তু ভেতর থেকে লক মারা। হ্যাঁ সরি, ভেতর থেকে লক করা রয়েছে। হ্যাঁ, তা এবার আমরা তখন বলি যে যে হঠাৎ করে লক করা কেন? এবার চিৎকার চেঁচামেচি করে, কে ভেতর থেকে রয়েছে, কে ভেতরে রয়েছে, কে ভেতরে রয়েছে, এরকম বলতে থাকি। তা কেউ কোনো সারা শব্দ দেয় না। এবার আরো আমার চিৎকার শুনে ওরা তখন আরো লেবাররা বেরিয়ে আসে। লেবাররা বেরিয়ে এসে পেছনে যে ইয়ে আছে ওই ফাঁক ফোকর দিয়ে ওরা দেখতে পায় যে তোমার যে লোকটা রয়েছে ওই লোকটা ঘাড় মটকানো অবস্থায় পড়ে রয়েছে এবং সে মৃত। এবার যথারীতি পুলিশকে খবর দেয়া হয়। এবার অক্ষয় বলছে ভোরবেলায় চিৎকার চেঁচামেচি হওয়াতে আমরা উঠে সারা পাড়ার লোক গিয়ে দেখে ওরকম লেবারটি মরে পড়ে রয়েছে। এবং পরের দিন যেদিন এইসব কাজকর্ম হয় সকালবেলা হয়, সেহেতু তোমার লেবার গুলো না করে কি, পরের দিন বলে না এরকম মৃত্যু হয়েছে, আমরা আর এখানে থাকতে পারবো না। ঠিক আছে, আমরা আর এখানে থাকতে পারবো না, আমাদের প্রচন্ড ভয় লাগছে, আমরা চলে যাব। এরপরে ওরা তখন ওই জায়গা থেকে চলে যায়। ঠিক আছে, এবং বাড়িটাও কিন্তু বাড়িটাও কিন্তু খালি রেখে দেয় ওরা।
আর কিন্তু মাকান মালিকরা কোনো ভাড়া ভাড়া দেয় না। এতগুলো ইনসিডেন্ট হওয়ার পর যখন শোনে ওরা তখন বাড়িটা খালি রেখে দেয়। এরপরে অক্ষয় বলছে যে আমি যখন শুই, ঠিক আছে, আমি যখন রাত্রির বেলা, এবার আমার ঘরটা না বারান্দার পাশেই, ঠিক আছে, বারান্দার পাশে আমি একা শুয়েছি। রাত্রির বেলা তো পড়াশোনা করব, পড়াশোনা করার জন্য একাই শুই। তা রাত্রির বেলা যেহেতু মানে চুপচাপ থাকে বলে আমি বেশিরভাগ রাত্রির বেলাতেই পড়াশোনা করতাম। অক্ষয়দা বলছি, তো রাত্রির বেলা পড়াশোনা করছে, রাত্রি তখন প্রায় 12টা 12:30 বাজে। হঠাৎ করে ওই অক্ষয়দা শুনছে ছুম 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 করে কে যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার ব্যাক করছে, আবার কেউ যেন ছুম 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 করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এরকম বেশ কয়েকবার আওয়াজ পায়। ও তখন ওরা নিজেকে ওই 8-9-10 পরে বাচ্চাটা, তখন আর নিজের অত সাহস ছিল না যে ও বাইরে বেরিয়ে দেখবে যে কি হচ্ছে। তা এরপরে ও তখন ওর মা বাবার এতটাই ভয় পায় যে ও তখন ওর মা বাবার কাছে চলে যায়। ওর মা বাবাকে গিয়ে বলে যে মা দেখো এরকম এরকম আওয়াজ পাচ্ছে, এরকম এরকম হচ্ছে। তা ওর মা বাবা বলে দূর বোকা, এরকম আবার হয় নাকি, এরকম কিছু হয় না, তুই ভুল শুনেছিস, তুই এখন আমাদের কাছে এসেই ঘুমিয়ে পড়ে, একা শুতে হবে না, ঠিক আছে। ও বলছে এইটা এই ছুম 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 করে আওয়াজটা মানে প্রত্যেক দিন রাত্রির বেলায় পাওয়া যেত, ঠিক আছে। ওর বাবা কিন্তু, ওই অক্ষয়দার বাবা কিন্তু কোনোদিন বিশ্বাস করেনি যে এরকম আওয়াজ পাওয়া যায়। এরপর একদিন ওর বাবা কোনো কারণে অফিস থেকে ফিরতে লেট হয়ে যায়, ঠিক আছে। তা বাড়িতে যখন আসছে, যে ওদের পাড়াটা যে খুব একেবারে নির্জন তাও না, মোটামুটি আলো ভালো আছে, সবকিছু রয়েছে। তা এবার ইয়ে বলছে, ওই অক্ষয়দা বলছে ওর বাবা যখন আসছে, হঠাৎ করে ওর বাবার মনে হচ্ছে যে পেছন থেকে কে যেন ছুম 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 করে আসছে, ঠিক আছে। এবার ওর বাবা বলছে আমি যত এগোই, ছুমছুম আওয়াজটা যতই আসতে হাঁটুক না কেন বা মিডিয়াম ভাবে হাঁটুক না কেন, সে তো আমাকে ক্রস করে যাবে, ঠিক আছে, আমি যথেষ্ট আসতেই হাঁটছি, সে কিন্তু কোনোভাবে ইয়ে করে না। এবার থামে না, পেছন থেকে আওয়াজ কন্টিনিউয়াস আওয়াজ আসতে থাকে। তা এবার অক্ষয়দা বলছে যে আমার বাবা ওই আওয়াজ শুনে আমার কথাটা খেয়াল করেছে যে ও তো বলেছিল এরকম আওয়াজ। উনি তখন করেন কি, উনি কিছু না ভেবে একদম সেট করে পেছনে ঘুরে যায়। উনি যখন পেছন ঘুরছে, বলছে বিশ্বাস করবে না, মনে হচ্ছে পেছন দিক দিয়ে, আমি তো পেছন ঘুরলাম, পেছন ঘুরলে কি হয়, ও তখন এই পেছন দিক দিয়ে সামনে চলে আসে, ঠিক আছে, সামনে এসে চুম 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 করে দৌড়ে চলে যাচ্ছে। তা আমি তো পেছনেও কিছু দেখতে পাইনি, সামনে ঘুরে যখন যাচ্ছি তখনও কিছু দেখতে পাইনি। এবার বাড়ির সামনে যখন এসছি, বাড়িতে ঢুকতে যাব, ওর বাবা বলছে আমি দেখছি কি ওর বউ, ওই সেই বউটা, হ্যাঁ, সেই বলছে একদম কালো কুচকুচে হয়ে গেছে, মাংস ঝুলছে, চোখগুলো বেরিয়ে এসছে, চুলগুলো পোড়া, হ্যাঁ, চুল একটু একটু ইয়ে হয়ে রয়েছে, লেগে রয়েছে, ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে থেকে না এরকম এরকম করে ডাকছে, হ্যাঁ। ওই দেখে ওর বাবা আর কোনো কিছু না ভেবে একদম সিধা দৌড়ে চলে যায় ঘরে। মানে ঘরে তো দৌড়াবে আগে, তার আগে দরজা খটখট খটখট করতে থাকে। তো ওর মা তো দৌড়ে এসে, ওরা এসে খুলে বলে আগে আমাকে আগুন ফাগুন দাও তো। বলছে কেন, কি হয়েছে? তখন ও বলছে না কিছু হয়নি, ঠিক আছে তুমি চলো না। তো উনিও আবার আশেপাশে দেখে যে কিছু হয়েছে কিনা। তো ওর মা কিছু দেখতে পায়নি, অক্ষয়ও কিছু দেখতে পায়নি। তো ওর বাবাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভালো করে শুদ্ধ বুদ্ধ করে উনি স্নান করে। তারপরে উনি যখন খেতে বসেন, তখন ওর বাবা বলছে এই আমি দেখেছি। এরপর থেকে আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী বলা শুরু করে যে আমরাও এরকম আওয়াজ পাই এবং তাকেও আমরা দেখেছি।
ওই পাড়ার মধ্যে থেকে, ওই পাড়ায় শুধু একবার এই রাস্তা, এই মোড় থেকে ওই মোড়, ওই মোড় থেকে এই মোড় অবধি ও ছুমছুম ছুমছুম করে ঘুরে বেড়ায়, কখনো দৌড়ায়, কেউ যদি আসে তাকে দেখা যায়, কখনো দাউ দাউ করে জ্বলছে ওরকম ভাবে, কখনো ওরকম যেমন ভাবে মারা গেছিল সেরকম ভাবে। তা এবার যথারীতি এত যখন দেখা দিচ্ছে, ইয়ে করছে, তখন পাড়ার লোক ঠিক করে মানে পাড়াতে একটা বড় করে পুজো আচরা করবে, ঠিক আছে, যাতে ওর যে আত্মাটা আছে সেই আত্মাটা যাতে মুক্তি পেয়ে যায় আর কি। তা ওরা তখন পুজো আচরা করলো, কিন্তু আলটিমেটলি যা হওয়ার তাই, তাতেও কোনো পরিবর্তন হলো না। অ্যাজ ইট ইজ লোকজন যেমন দেখা শুরু করলো তেমনই দেখছে। এরপরে ওর আকশাইদা বলছে, আমি যখন মাধ্যমিক দিয়ে 11-এ পড়ছি, তা আমাদের এই ঘটনাটা শুনে, স্কুলে তো আমরা বলা বলি করি এরকম, তাই এই ঘটনা শুনে আমাদেরই এক বন্ধু আছে, ও বলে যে, ও তখন বলে যে তাহলে তোদের বাড়িতে গিয়ে তো থাকতে হয়। আর এই ছেলেটি না প্রচন্ড সাহসী, ঠিক আছে। ও তখন বলে ঠিক আছে তোর বাড়িতে গিয়ে থাকবো। তা ও বলে ঠিক আছে আয় একদিন। তা ওই ছেলেটি একদিন রাতে আসে, ঠিক আছে। এবার যথারীতি তো ওরকম ছুম আওয়াজ পাওয়া যায়। ও এবার বলে রাখি, সরি তার মাঝখানে আমি বলতে ভুলে গেছিলাম, ওই যে যজ্ঞটা করেছিল রাত্তাটাকে মুক্তি পাওয়ানোর জন্য, বলেছিল রাত্তাটা কি খুব সহজে হয়তো মুক্তি পাবে না, হ্যাঁ, তবে একটা কাজ করে দিতে পারে। পুরোহিতটা বলেছিল যে সব বাড়িকে বেঁধে দিতে পারে। তো সব বাড়িতে না পেরেক টুকে বা ইয়ে করে করে বাঁধিয়ে দিয়েছিল পুরো পাড়াটাকে, ঠিক আছে। তা এবার অক্ষয়দার যে বন্ধু আছে সে তো এসছে। এবার অক্ষয়দাদের না এবার রেগুলার এই 1-1.5 বছর ধরে হতে তখন অক্ষয়দাদের একটা অভ্যাস হয়ে গেছে, যেহেতু ভেতরে আসতে পারছে না, রাস্তাতে যা ইচ্ছা করুক বা দেখা দিচ্ছে, বা এমনি কিন্তু কোনো ক্ষতি করছে না আদার্সওয়াইজ, মানে যেটা ওই ঘাড়মোটকে মেরে ফেলেছিল বা ওদের ভয় দেখিয়েছিল ওরকম কিছু মেরে ফেলার আর কিছু করছে না, কিন্তু ওরকম দেখা যাচ্ছে। তাই এরপর একদিন ওরা টিভি দেখছে, ওর বন্ধুটির সাথে সিনেমা দেখছে, তো ওই আবার সেই ঝুমঝুম করে আওয়াজ গেছে। এবার ওর যে বন্ধুটা আছে সে বলছে আমি কিন্তু দেখবো, এবার কে আছে আমি দেখতে চাই। বলছে তুই কি পাগল হয়েছিস, সারা পাড়ার লোক যেখানে দেখতে পায়, তুই এটা কি করছিস? না এরকম করিস না ভাই, যদি কিছু হয়ে যায় ভুলবার তাহলে ইয়ে হয়ে যাবে, না এরকম করিস না। তো ও তো কিছুতেই শুনবে না। ও প্রথমে জানলা খুলে দেখার চেষ্টা করে, কাউকে দেখতে পায় না, শুধু ঝুমঝুম করে একবার কেউ এদিক থেকে ওই দিক হেঁটে যাচ্ছে, আবার ওই দিক থেকে এদিক আবার আসছে, কখনো ঝমঝম করে দৌড়াচ্ছে আবার আসছে। এবার তখন বলছে যে দাদা তখন বলছে যে ছেলেটি বলছে আমার যে বন্ধুটা ছিল ওই বন্ধুটা কিন্তু বেরিয়ে জানলা দিয়ে যখন দেখতে পাচ্ছে না, বলছে ও কি করেছে, ও তখন ওই আমাদের ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেছে, বারান্দায় গিয়ে যেই আমাদের ইয়েটা খুলতে যাবে, মানে বারান্দায় কোলাপসেবল গেট, তার পাশে তার ইয়েতে দরজা লাগানো রয়েছে, কাঠের দরজা, ওই দরজাটা খুলে দেখে খুলতে যাবে, না সরি বলছে দরজাটা খুলে ও মানে কি দেখেছে পরে বলছি, ও খোলার সাথে সাথে একদম চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে। এবার ওর চিৎকার শুনে ওর মা বাবাও ছুটে আসে, ও তো আসেই। এবার ওকে জ্ঞান ফেরানো হয়, মানে অনেকটা সময় বাদে ওর জ্ঞানটা ফেরে। জ্ঞান ফেরানোর পর ওকে তখন বলে তোকে আমি 1000 বার বারণ করেছিলাম দেখিস না ভাই, তুই কেন দেখতে গেলি? হ্যাঁ, এরপর তোর যদি কিছু হয়ে যেত তোর মা বাবাকে কে কৈফিয়ত দিত যে কেন এরকম হয়েছে? তা ওরা তো কিছু মানে ও তো হতভম্বের মতন বসে আছে। ও তখন জিজ্ঞেস করছে, ওর মা বাবা যখন চলে গেছে তখন ওকে জিজ্ঞেস করছে ভাই তুই কি দেখলি? ও তখন বলছে আমি যখন খুলেছি দরজাটা খোলার সাথে সাথে তোদের কোলাপসেবল গেটের কাছে, হ্যাঁ
কোলাপসেবল গেটের পাশে যে রাস্তাটা রয়েছে একদম ওই কোলাপসেবল গেটের এই 5-6 হাত দূরে ওই মহিলাটিকে দেখতে পাই আমি। কিভাবে দেখতে পাই? ওই ওরকম গলে পড়ছে, মাংস খসে পড়ছে, চোখ বেরিয়ে গেছে, চুল পুড়ে গেছে, একটা কাঠ কয়লার একটা মানুষ ওদের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখে নিজেকে করতে পারেনি এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে এই ঘটনাটা হয় এবং পাড়ার আরো লোকেদের সাথে বিভিন্ন ঘটনা ওই দেখা দেয়, করে সমস্ত কিছু করতে থাকে। তা অনেক পুজো আশ্রাও করা হয় ওই পাড়াতে। তো ওই পুজো আশ্রা করার পরও কিন্তু কোনো সুরাহা হয়নি। ওই যে ওই এত বছর বাদেও অক্ষয় বলছে যে আমার যে পুরনো বন্ধু বান্ধব রয়েছে ওই পাড়াতে, যাদের বাড়ি রয়েছে, তাদের আমি মাঝে সাঝে ফোন করে জিজ্ঞাসা করলেও তারা বলে এখনো অব্দি কন্টিনিউয়াস 2024 অব্দি এখনো ওই ছুমছুম আওয়াজটা পাওয়া যায় এবং পাড়ার লোকজন প্রত্যেকেই ওকে দেখতে পায় এখনো অব্দি। মানে আলটিমেটলি পুজো আশ্রা যাগ যজ্ঞ করেও ওই আত্মাটিকে মুক্ত করা যায়নি এবং আত্মাটি আজও ঘুরে বেড়ায়, আজও তাদের দেখা যায়। তো আমি বলেছিলাম আমি ওকে বলেছিলাম তা এটা কি আজও সত্যি হয়? বলছে যদি কোনোদিন সম্ভব হয়, যদি নিয়ে যাওয়া যায়, তাহলে তোমরা থাকলেই বুঝতে পারবে যে ওই পাড়াটার মধ্যে ওই বাড়িটা কিন্তু এখনো ওরকম পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে ওই বড় মাঠে। আর এখন কোনো বাচ্চারাও খেলে না, কিচ্ছু করে না, যেমন পড়েছিল তেমনই পড়ে আছে, বরঞ্চ আরো ভেঙে ভুঙে গেছে সমস্ত কিছু। কিন্তু আজও অব্দি ওই আত্মাটিকে মুক্ত করা যায়নি এবং ওরাও পাড়ার লোকও আশা ছেড়ে দিয়েছে যে তার আত্মাটিকে মুক্ত করা যাবে কিনা। তা এই হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। তা কেমন লাগলো একটু যদি আমাকে কমেন্টে বলো কেমন লাগলো, তাহলে আমি আর একটা গল্প তাহলে বলবো।